আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জব সলিউশন কোর্সের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ৮ম ক্লাস। আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ৩ টি প্রশ্ন শেষ করে আমরা এখন ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রশ্নে আছি। তো গতদিন আমরা ১৪ পর্যন্ত আমরা গতদিন সলভ করে ফেলেছিলাম। আজকে তার পরের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা খুব বুঝে সুন্দরভাবে সলভ করব এবং চেষ্টা করব যেন আ এইগুলো যদি সামনে রিপিট হয় বা এই সেইম টাইপের যদি কোয়েশ্চেন আবারও হয়, আমি যেন ভুল না করি কোনোভাবেই। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের ১ম যেই আ ৬ টা ক্লাস হয়েছিল, এই ৬ টি ক্লাসের উপরে আপনাদের একটা পরীক্ষা নিয়েছিলাম। আ গতদিন বিসিএস পরীক্ষার জন্য আমরা ক্লাসটি স্থগিত করেছিলাম। কিন্তু পরীক্ষা কিন্তু হয়েছিল। কিন্তু আপনারা অনেকেই পরীক্ষা দেননি। আ হয়তোবা আপনারা জানেনও না যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সো আ আপনাদের সেই পরীক্ষার যে লিঙ্ক, হ্যাঁ? পরীক্ষার সেই লিঙ্কটি আমি আবারও দিয়ে দিচ্ছি। আপনাদের এই ভিডিওর যে কমেন্ট আছে, আমি সেই কমেন্টে আপনাদের সেই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে ফেলবেন, হ্যাঁ? যারা এখনো দেননি, আপনারা পরীক্ষাটা দিয়ে ফেলবেন। দিয়ে ফেললে ভালো হবে। আপনি পড়ছেন, আপনি আসলে পারছেন কিনা বা ইমপ্রুভ হচ্ছে কিনা, এটা তো দেখার প্রয়োজন আছে, তাই না? তো লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিলাম। যারা পরীক্ষা দিতে চান, কমেন্ট থেকে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা পরীক্ষাটা দিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? পরীক্ষাটা দিয়ে দিবেন। দিলে খুশি হব। এবং আপনাদের যদি দেখি যে অনেকে পরীক্ষা দিচ্ছেন, তাহলে পরীক্ষা সামনেও নিব। আর যদি দেখি যে না, আপনি অংশগ্রহণ করছেন না, তাহলে এত কষ্ট একটা প্রশ্ন করার বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সেট আপ করা সবকিছু মোটামুটি টাইম লাগে। সো আপনারা পরীক্ষা না দিলে তো দরকার নাই। হ্যাঁ? সো আপনারা বেশি জন পরীক্ষা দিলে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আচ্ছা, বিসিএস এর প্রশ্নগুলো সলভ করাবো। নিবন্ধনের প্রশ্নগুলো আমরা যেগুলো দরকার আমরা শেষ করে নেই। নিবন্ধনের প্রশ্ন শেষ হয়ে গেলে বিসিএস এর প্রশ্ন এই কোর্সে সলভ করব। আ তারপর হচ্ছে প্রাইমারি প্রশ্ন সলভ করব এবং আরো যে গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে এগুলো সলভ করব। আমি বলেছি যে এটা হচ্ছে একটা প্লেলিস্টের মতো। আ YouTube এ আমি এই জব সলিউশন কোর্সের সবগুলো ক্লাসই ফ্রি দিয়ে রাখবো। মূলত সেই জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। আবার ক্লাসগুলোতে আমি অনেক বেশি এমসিকিউ সলভ করে না যদি আপনাদের আ বোরিং লাগে। ১৫ টা ১৪-১৫ টা প্রশ্ন সলভ করি প্রত্যেক ক্লাসে। ৩০ মিনিট সময়ের মধ্যে চেষ্টা করি এবং এইভাবেই আমরা এগুলো কন্টিনিউ করব। তবে সামনে হয়তোবা আরেকটু প্রশ্ন বাড়বে। হয়তো ১৪ টা থেকে ২০ টার দিকে যেতে পারি। সময় বুঝে আরকি ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আচ্ছা, এক্সাম নিলে ভালো হয়। ভাই, এক্সাম তো নিতে চাই। কিন্তু আপনাদের তো পরীক্ষা দিতে হবে। এখন আপনারা এত কষ্ট করে প্রশ্ন করে যদি পরীক্ষা দেন ৫ জন, তাহলে তো আর মানে প্রশ্ন করার আ ইন্সপায়ারেশন টা থাকে না। আপনারা বেশি জন থাকলে, অংশগ্রহণ করলে, পরীক্ষা দিলে আমি মানে কষ্ট করতে রাজি আছি। আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। কিন্তু আপনারা আমাকে ভুলে যান, পরীক্ষা দেন না, ক্লাসে আসেন না। তাহলে তো আমার এত কষ্ট করে লাভ নেই। তাহলে বন্ধ করে দিব ক্লাস, পরীক্ষা। ঠিক আছে? কারণ আপনারা না থাকলে আমি এগুলো কার জন্য করব? ওকে, অনেক কথা বললাম। জি, অনেকে সালাম জানাচ্ছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি, হ্যাঁ? অনেকে যুক্ত হয়ে গেছে। আরো অনেকে যুক্ত হবার কথা। আচ্ছা, আমরা আজকে ১ম যে প্রশ্নটা দেখব, গতদিন আমরা ১৪ পর্যন্ত, ব্লাইন্ড 2 পর্যন্ত গতদিন আমরা সলভ করেছিলাম। আজকে যেই ১ম যেই প্রশ্নটি আছে বলছে, "দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন" মানে এই রাজপুত্রের কোনো অ্যাম্বিশন নাই, মানে আকাঙ্খা নাই। ড্যাশ দ্য থ্রন। থ্রন মানে কি? এই যে রাজ সিংহাসন। যে রাজপুত রাজপুত্রটির আ সিংহাসনের জন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, অ্যাম্বিশন নাই। ঠিক আছে? আকাঙ্ক্ষা নাই। তো অ্যাম্বিশন এর পরে প্রিপোজিশন ফর বসে। কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা। কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা অর্থে অ্যাম্বিশন ফর হয়। ঠিক আছে? অ্যাম্বিশন ফর দ্য থ্রোন। ঠিক আছে? সুতরাং আমাদেরকে অ্যাম্বিশন ফর কি করতে হবে? এখানে উত্তর করতে হবে। আমরা খেয়াল রাখবো অ্যাম্বিশন ফর।
এরপর দেখেন আমাদের পরে যে প্রশ্ন আছে 16 নাম্বার। এই প্রশ্নটা আসলে ভুল আসছিল। হচ্ছে প্রশ্নে বলা ছিল যে এটার সিম্পল কি হবে? কিন্তু আসলে এখানে সবগুলো বাক্যই সিম্পল। এখানে সবগুলোই বাক্যই সিম্পল। তো এইটার সিম্পল কোনটা হবে? আ এটা আসলে প্রশ্ন ঠিক না। মূলত প্রশ্নটা হওয়া উচিত ছিল যেটা এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এ আছে। এটার অ্যাসার্টিভ কি হবে? অ্যাসার্টিভ কি হবে? তো আমরা জানি যে আমরা যদি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করি প্রথমত লেট উঠে যায়। কারণ লেট শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সেই বসতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে শুরুতে লেট বসে না। এজন্য লেট প্রথমে বাদ। আর এই আজ থেকে হবে উই, তো উই আছে সব জায়গায় উই আছে। কিন্তু এখানে শুড আছে। সো এটা হবে না, হ্যাঁ? শুরুতে উই হবে, আজ থেকে উই হবে। উইর পরে একটা মোডাল অক্সিলারি লাগবে মিনিং এর জন্য, উচিত অর্থে। কারণ লেটাস দিয়ে না আমরা মানুষকে মানে প্রস্তাব দেই যে চলো এইটা করি। প্রস্তাব দেই। তখন হচ্ছে যে আমাদের এটা করা উচিত। কথাটা এভাবে বলতে হয়, আমাদের এটা করা উচিত। এইভাবে বলতে হয়। তো এই উচিত অর্থের জন্য আমার একটা শুড আসবে। এখানে শুড আসছে, এখানে শুড আসে নাই। সো এটা আনসার হবে না। শুড লাগবে। আর শুড এর পরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। বেস ফর্ম যেটা আছে, বেস ফর্ম বসেছে। কিন্তু নট আসবে না। নট আসবে না কেন? এখানে বলেছে লেট আস লাভ আওয়ার কান্ট্রি, চলো দেশকে ভালোবাসি। চলো দেশকে ভালোবাসি। এখন যদি বলি যে উই শুড নট হেট আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশকে ঘৃণা করা উচিত না, ঘৃণা করা উচিত না, কথাটা বলতে পারি, বলা যায়। কিন্তু উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত, এইটার ডিরেক্ট ফর্ম, মানে ডিরেক্ট কথাটা বলে ফেলছে। আমার এরকম নেগেটিভলি বলার দরকার নাই, নেগেটিভলি বলার দরকার নাই, নেগেটিভ নট এনে আবার হেট এনে অপোজিট ওয়ার্ড দিয়ে বলার দরকার নাই। সো বাক্যটা হচ্ছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত, আমাদের দেশকে ভালোবাসা উচিত। সো এইটা হচ্ছে অ্যাসার্টিভ আর এটা হচ্ছে ইম্পারেটিভ। সো আনসার হচ্ছে আমাদের বি। আর আপনারা একটু খেয়াল রাখতে পারেন যে যখন এরকম অ্যাসার্টিভ বাক্য দিয়ে বলে ইম্পারেটিভ বানাও, তখন নিয়ম হচ্ছে যে যখন সাবজেক্ট এখানে ইউ না থাকবে, ইউ নাই, সাবজেক্ট ইউ না থাকলে শুরুতে একটা লেট লিখতে হয়। তারপর এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, লেট আস। মোডাল অক্সিলারি থাকলে উঠে যায়, কারণ লেটের পরে বাক্যে আর মোডাল ইউজ করা যায় না। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, চলো আমাদের দেশকে ভালোবাসি। মূলত এইভাবেই বাক্যটা, এই বাক্য থেকে ইম্পারেটিভ হয়েছিল। এখন ইম্পারেটিভ বাক্যটাকে আবার আগের মতো করে ফেললাম। এই লেট বাদ দিলাম, উই আজ থেকে উই করলাম, এই লাভের আগে শুটটা নিয়ে আসলাম মিনিং এর জন্য, আর লাভ দিলাম, আর বাকি যা আছে লিখে দিলাম। এইভাবে হচ্ছে বাক্যটা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এভাবে চেঞ্জ হয়। সো মিনিং গুলো সহ সুন্দর করে খেয়াল রাখবেন। এটা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ? যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে। পরের প্রশ্নটাতে বলতেছে যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড। এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে উইদাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে সাবজেক্ট প্লাস আরেকটা ভার্ব আছে। একটি সিম্পল সেন্টেন্স। তো বলছে এটাকে কম্পাউন্ড করতে। আপনারা এই জিনিসটা একটু বুঝে নেন, তাহলে সহজ হবে। যদি ইফ দিয়ে কোনো বাক্য থাকে সেটা কমপ্লেক্স। ইফ এবং এই ডু নট এর জন্য বাক্যে উইদাউট লিখতে হয়। ইফ এবং ডু নট এর জন্য বাক্যে লিখতে উইদাউট, সিম্পল করার জন্য। তারপর দুই পাশে সেম মানে সাবজেক্ট থাকলেই একটা সাবজেক্ট বাদ দিয়ে দিতে হয়। দুই পাশে সেম সাবজেক্ট থাকলে একটা বাদ উঠে যাবে। আর এখানে যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি দিতে হয়, কারণ প্রিপজিশনের পরে কোনো ভার্ব বসলে সেই ভার্বটা আইএনজি করতে হয়। প্রিপজিশনের পরে কোনো ভার্ব বসলে রাইট ফর্ম অফ ভার্ব অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই জন্য উইদাউট ওয়ার্কিং। তাহলে ইফ এবং নট এর জন্য উইদাউট বসতে, ইফ ইউ দুই পাশে সেম আছে, ইউ উঠে গেছে, আর এই ভার্বের সাথে আইএনজি করলে ওয়ার্কিং। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, যে কঠোর পরিশ্রম ছাড়া তুমি সফল হতে পারবে না, সফল হতে পারবে না। মিনিং বুঝবেন কিন্তু। সো এইটা কমপ্লেক্স, এটা হচ্ছে সিম্পল। এখন কম্পাউন্ড করতে বলছে। তো নিয়ম হচ্ছে যদি কোনো বাক্য ইফ থাকে, ইফ এর পরে যদি নট থাকে, মানে ইফ এর পরের অংশ যদি নেগেটিভ হয়, তখন সিম্পল করতে হয় উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, এখানে তাই আছে। আর কম্পাউন্ড করতে হয় অর দিয়ে, কম্পাউন্ড করতে হয় অর দিয়ে, অর দিয়ে কম্পাউন্ড করতে হয়। এবং পরের যে আগের অংশটা লিখবো, এই আগের অংশটা ইম্পারেটিভ হয়। মানে আগের অংশটা হচ্ছে সাবজেক্ট যদি ইউ থাকে, ইউ লেখা যাবে না, ইউটা বাদ দিয়ে লিখতে হয়, ইউ লেখা যাবে না। কম্পাউন্ডের ক্ষেত্রে ইম্পারেটিভ হয় অরের আগে। সো আমরা যদি এই বাক্যটাকে ইম্পারেটিভ করি, দেখেন কনজাংশন উঠে যাবে,
এখানে ইউ দরকার নাই, শুধু ওয়ার্ক হার্ট আসবে, ওয়ার্ক হার্ট, আর এই কমার জায়গায় আসবে অর, ওয়ার্ক হার্ট অর ইউ ক্যান নট সাকসিড, যে পরিশ্রম করো নতুবা তুমি সফল হতে পারবে না, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি সফল হতে পারবে না। তো এই কারণে আমরা আমাদের যে এখানে অপশনগুলো আছে আমরা দেখি যে এখানে অর আসবে, অরের আগে কি আসবে, ওয়ার্ক হার্ড। কোথায় আছে দেখি, কোথায় আছে দেখি, এখানে আসছে ওয়ার্ক হার্ড, এন্ড, এন্ড দিয়ে হবে না, অর লাগবে। এখানে অর আছে, হতে পারে, এখানে এন্ড আছে, হবে না, এখানে এন্ড আছে, হবে না। সো আনসার হচ্ছে অর। চাইলে আমি এইটাকে এইভাবে আনসার করে দিতে পারতাম, কিন্তু জিনিসটা বোঝালাম এরকমের প্রশ্ন আরো সামনে আসে, তো তখন একটু রিলেট করতে পারি, এই জন্য একটু বেসিক থেকে জিনিসটা বোঝালাম। বুঝতে পারছেন তো না? রাজু ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস তো ভাই মানে চালাতেই মন চায়, ইচ্ছে করে সারাদিনে আপনাদের পড়াই, কিন্তু আরো তো অনেক কাজ আছে না, আরো অনেক কিছু করতে হয়। যতদিন সুযোগ পাবো, সময় থাকবে ভাই, চালাবো ইনশাল্লাহ। হ্যাঁ, চালাবো। নেক্সট, পরের প্রশ্নটা দেখি, এরপরে কি আছে। এরপরে প্রশ্নটাতে আছে ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন বলেছে আজকাল, আজকাল ইংলিশ হচ্ছে নাও বা নাও এ ডেইজ। হ্যাঁ, আজকাল এটা একটা অ্যাডভার্ব। নারীরা, তার মানে হচ্ছে ওমেন, হ্যাঁ, নারীরা জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা জানেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইংলিশ কি? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইংলিশ হচ্ছে প্লে অ্যান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। ইম্পর্টেন্ট না লিখে চাইলে ভাইটালও লেখা যায়, যে প্লে আ ভাইটাল রোল। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বা প্লে আ ভাইটাল রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আচ্ছা, এখন যদি বাক্যটাকে আমরা ট্রান্সলেট করি, আজকাল, আজকাল ইংলিশ কোথায় আছে? এখানে আজকাল ইংলিশ নাই কোথাও, কিন্তু নাউএডেজ এরকম কিছু একটা নাই। সো এই বাক্যে যেহেতু আজকাল কথাটা নাই, এটা প্রথমত বাক্যটা ভুল। এখানে নাউএডেজ আছে আজকাল, সো এটা হইতে পারে। এখানেও আজকাল কথাটা নাই, সো এইটাও বাদ। আমি একটু উপরে তুলে দেই, তাহলে আমরা যেটা পেলাম, এইটার মধ্যে হচ্ছে আজকাল নাই, এটার মধ্যেও আজকাল নাই। এখন এখানে আজকাল আছে, আজকাল আছে, তারপরে হচ্ছে ওমেন আর আছে, যে আজকাল নারীরা, হ্যাঁ, প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল, অ্যান হবে একটা, প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল, এখানে অ্যান নাই, সো এটাও ভুল। এখানে নাওএডেজ উইমেন প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, ইম্পর্টেন্ট রোল এভরিহোয়ার। আচ্ছা, এখানে একটা এন হওয়ার কথা, এনটা প্রশ্নে সম্ভবত মিসিং আছে, ঠিক আছে, এনটা হওয়া উচিত ছিল, এনটা কোনো কারণে দেয় নাই। এইটার মধ্যে ইম্পর্টেন্ট রুল পর্যন্ত ঠিক থাকলো, এখানে এভরিহোয়ার আছে, এভরিহোয়ার মানে সবখানে, এখানে কিন্তু সবখানে বলে নাই, বলছে জীবনের সর্বক্ষেত্রে। জীবনের সর্বক্ষেত্রে মানে হচ্ছে যে ইন অল স্পেয়ার্স, স্পেয়ার্স মানে হচ্ছে ক্ষেত্র, হ্যাঁ, ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে। তাহলে নাউএডেজ আজকাল উইমেন আর প্লেইং, যে নারীরা পালন করছে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। তাহলে কিভাবে উত্তরটা বের করলাম বুঝতে পারছেন? যদি এই এই পয়েন্ট টু পয়েন্ট কেউ না বুঝে, তখন উত্তর বের করা কিন্তু কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর মিনিং বোঝা লাগবে ভাই, মিনিং না বুঝলে, যদি মিনিং না বোঝেন, এগুলো রিডিং পড়ে কি আমি উত্তর করতে পারবো বলেন? রিডিং পড়ে পড়ে শুধু গ্রামার দিয়ে কি আমি উত্তর করতে পারবো? আমাকে কি করতে হবে? মিনিং বুঝতে হবে না? মিনিং বুঝতে হবে। আজকে আপনাদের উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। ক্লাস করতে কি মন চাচ্ছে না? তিনি সৎ লোক ছিলেন, তাই না? তিনি সৎ লোক ছিলেন, বলে তিনি সৎ লোক ছিলেন, এর ইংলিশ কি হবে? হি ওয়াজ ট্রুথফুল মানে সত্যবাদী। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান হতে পারে। হি ওয়াজ রিয়েলি অ্যান অনেস্ট ম্যান, রিয়েলি লাগবে না, হ্যাঁ, রিয়েলি কোনো বাক্য নাই। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তো হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে। ট্যাগ কোশ্চেন দিয়েছে, তো ওয়াজ থাকলেও এখানে ওয়াজ আসবে, ডিড আসার তো সুযোগ নাই।
সো এইটা ভুল, এটা ভুল, এটা ভুল। তাহলে আনসার হচ্ছে ডি, হি ওয়াজ এন অনেস্ট ম্যান, ওয়াজন্ট হি? যে তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, তাই না? তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, তাই না? এরপর নাম্বার 20 নাম্বার হচ্ছে আমরা ভোকাবুলারি পার্ট চলে আসি। ভোকাবুলারি থেকে কম আসছিল, 14টা না, এখানে ভোকাবুলারির প্রশ্ন মনে হয় 6টা আসছে, হ্যাঁ? ওটা চেঞ্জ করতে ভুলে গেছি। আচ্ছা, প্রথম যেটা আছে বলেছে হি ফেল ড্যাশ এ ট্র্যাপ। এখানে ফেল আসলে এটা ফল থেকে আসছে। ফল মানে হচ্ছে কোনো জায়গায় পড়া, এই ফলের এটা ভার্ব 1 আর এটা হচ্ছে ভার্ব 2, তো এটা পাস্ট ফর্মে বসছে আর কি। তো এখানে ফল দিয়ে যেই গ্রুপ ভার্ব গুলো হয় আমরা যদি একটু একটু দেখি, ফল অফ মানে হচ্ছে কোনো কিছুর উপর হতে পড়ে যাওয়া, হ্যাঁ? এটা হতে হবে, কোনো কিছুর উপর হতে পড়ে যাওয়া। যেমন ছাদের উপর থেকে কেউ পড়ে গেল, তাহলে ফল অফ, হ্যাঁ? ছাদের উপর থেকে পড়ে যাওয়া হচ্ছে ফল অফ। ফল আউট হচ্ছে ঝগড়া করা। ফল আউট শব্দের অর্থ কোয়ারেল, টু কোয়ারেল, কারোর সাথে ঝগড়া করা হচ্ছে ফল আউট। আর ফল অফ মানে পতন, যেমন দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার, যে রোমান সাম্রাজ্যের পতন, রোমান সাম্রাজ্যের পতন, এই পতন অর্থে ফলের পরে অফ বসানো যায়। আর ফল ইনটু মানে কোনো কিছুর ভিতরে পড়ে যাওয়া, কোনো কিছুর মধ্যে পড়ে যাওয়া। এখানে বোঝাচ্ছে যে সে ফাঁদে পড়ে গেছে, সে ফাঁদে পড়ে গেছে, তাহলে একটা জিনিসের ভিতরে সে পড়ে গেছে। এই ক্ষেত্রে আমাদেরকে ফল ইনটু ব্যবহার করতে হবে, লিখতে হবে হি ফেল ইনটু আ ট্র্যাপ, সে একটা ট্র্যাপে পড়ে গেছে, সে একটা ফাঁদে পড়ে গেছে, ঠিক আছে? এগুলো একটু কিন্তু মনে রাখেন, হ্যাঁ? ফল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ ওয়ার্ড। ফল অফ কোনো কিছুর উপর থেকে পড়ে যাওয়া, ফল আউট ঝগড়া করা, ফল অফ মানে পতন, আর ফল ইনটু মানে কোনো কিছুর মধ্যে পড়া। একটু খেয়াল রেখে পড়তে হবে, তাহলে রিপিট হলে পারা যাবে। পরেরটা সিনোনিম, ইনক্রেডিবল। ইনক্রেডিবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, হ্যাঁ? ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। আনথিঙ্কেবল মানে হচ্ছে যেটা চিন্তাই করা যায় না, যেটা চিন্তাই করা যায় না বা অকল্পনীয় আমরা বলতে পারি, ভাবাই যায় না, হ্যাঁ? আনলাইকলি শব্দের অর্থ হচ্ছে যেটা সম্ভব না, হ্যাঁ? অসম্ভাব্য, যেটাকে আমরা বলি সম্ভব নয় যেটি, ইম্পসিবল, সেটা হচ্ছে আনলাইকলি। আর আনথিঙ্কিং মানে হচ্ছে যেটা নিয়ে চিন্তাই করা যাবে না, অবিবেচক বা চিন্তাহীন যেটা, তাকে বলা হয় আনথিঙ্কিং। তাহলে যেহেতু আমরা এখানে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য পাচ্ছি, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য, তাহলে সিনোনিমের দিক থেকে ইনক্রেডিবল এর সাথে আমাদের ম্যাচ হচ্ছে আনবিলিভেবল, সুতরাং আনসার হবে আনবিলিভেবল। ওকে, ইনক্রেডিবল, আনবিলিভেবল। তারপর 22 নম্বরে কি বলছে? 22 নম্বরে বলছে 22 নম্বরে বলছে প্রুডেন্ট, হ্যাঁ? প্রুডেন্টের সিনোনিম চেয়েছে, আবারও সিনোনিম। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, আনওয়াইজ মানে হচ্ছে নির্বোধ, বোকা। ওয়াইজ মানে জ্ঞানী, আর আনওয়াইজ মানে হচ্ছে নির্বোধ বা বোকা। ইনসাইটফুল মানে হচ্ছে বিচক্ষণ, যে দূরদর্শী, হ্যাঁ? যে হচ্ছে খুব ভালো গভীরভাবে কোনো কিছু বুঝতে পারে, অন্তর্দৃষ্টি সম্পন্ন যাকে, তাকে ইনসাইটফুল। তাহলে প্রুডেন্ট মানেও বিচক্ষণ, ইনসাইটফুল মানে হচ্ছে বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পূর্ণ, তাহলে আনসার আসলে এইটাই হয়, ইনসাইটফুল। আর পরের যেটা আনসার আছে যে জুডিশিয়াস, জুডিশিয়াস শব্দের অর্থ হচ্ছে জুডিশিয়াস শব্দের অর্থ হচ্ছে আপনার মানে যে বিবেচক, সঠিক বিচার করতে পারে, তাকে বলে জুডিশিয়াস। আর ইনজুডিশিয়াস মানে হচ্ছে অবিবেচক, যার বিচার বিবেচনা ভালো না, তাকে বলা হয় ইনজুডিশিয়াস। আর ইমপোলাইট মানে হচ্ছে অভদ্র, পোলাইট মানে ভদ্র, ইমপোলাইট মানে হচ্ছে অভদ্র। এইটার অপোজিট কিন্তু আনপোলাইট হয় না, ইমপোলাইট হয়, মনে রাখেন, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইমপোলাইট, নট আনপোলাইট, হ্যাঁ? তাহলে আমাদের প্রুডেন্টের সিনোনিম হচ্ছে ইনসাইটফুল, ইনসাইটফুল। নাম্বার 23, হ্যাঁ? 23 তে বলছে যে টু এন্ড ইন স্মোক, হ্যাঁ? আচ্ছা, টু এন্ড ইন স্মোক মানে কি? টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ধোঁয়ায় মিলিয়ে যাওয়া, কোনো কিছু ধোঁয়ায় মিলিয়ে যাওয়া, হ্যাঁ? মানে ধোঁয়ার মতো যদি কিছু মিলিয়ে যায় তার মানে তার কোনো রেজাল্ট নাই, জিরো, তার কোনো রেজাল্ট নাই।
তো টু এন্ড ইন স্মোক শব্দের অর্থ হচ্ছে এই যে ধুলায় মানে ধোঁয়ায় ধোঁয়া যেরকম হচ্ছে মিশে যায়, কোনো কিছু থাকে না, সেম কাহিনী। সো টু ক্রিয়েট ফায়ার মানে আগুন জ্বালানো, এটা মিনিং মিলে না। টু গো থ্রু সাফারিং যে কষ্টের মধ্য দিয়ে যাওয়া, এটাও মিনিং মিলে না। টু কাম টু নাথিং যে একেবারে শূন্য মানে কোনো ফলাফল নাই, জিরোতে এসে ঠেকা, কোনো ফলাফল নাই। সো আমাদের যে টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়া। সো আমাদের আনসার হচ্ছে টু কাম টু নাথিং। আর টু সি ফায়ার মানে হচ্ছে আগুন দেখা, এটা আসলে মিনিংফুল কিছু হয় না। হ্যাঁ, এটা মিনিংফুল কিছু হয় না। টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু কাম টু নাথিং, মানে ফলাফলটা মানে রেজাল্ট ইন নাথিং মানে জিরো, রেজাল্ট ইন নাথিং কোনো কিছু, কোনো লাভ নাই, কোনো ফলাফল নাই। এটা হচ্ছে কাম টু নাথিং। আচ্ছা, 24 নম্বরে বলছে যে আপস এন্ড ডাউন মিনস, আপস এন্ড ডাউন মানে হচ্ছে উত্থান পতন। হ্যাঁ, উত্থান পতন। তো উত্থান পতনের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি দেখেন, আপস এন্ড ডাউনস এটা একটা ফ্রেজ মানে উত্থান পতন। থ্রুলি মানে হচ্ছে, থ্রুলি যে শব্দটা আছে এটা দিয়ে আমরা বুঝি যে আহ, কোনো কিছুর একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খভাবে, সম্পূর্ণভাবে, এইটা মিনিং মিলে না। মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, হ্যাঁ, মানে উপরে যাওয়া আবার নিচে আসা না, এরকম কিছু বোঝায় না, এটা কোনো ভার্ব না। হিয়ার এন্ড দেয়ার মানে এখানে সেখানে, এটাও মিনিং মিলে না। রাইজ এন্ড ফল, হ্যাঁ, রাইজ মানে উত্থান আর ফল মানে পতন, তাহলে আপস এন্ড ডাউনস বলতে বোঝায় রাইজ এন্ড ফল, হ্যাঁ, জীবনের উত্থান পতন। হ্যাঁ, আপস এন্ড ডাউনস তাহলে অর্থ হচ্ছে রাইজ এন্ড ফল, রাইজ এন্ড ফল। ওকে, আপস এন্ড ডাউনস মানে হচ্ছে রাইজ এন্ড ফল, উত্থান পতন। কোনো কিছুর উত্থান পতনকে আমরা কি বলবো? যদি বলি যে জীবন উত্থান পতনে বলতে হবে লাইফ ইজ ফুল অফ আপস এন্ড ডাউনস, জীবন উত্থান পতনে ভরা। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আছে 25, আজকে লাস্ট প্রশ্ন। এখানে বলছে যে অনারারি, এটা আরেকটা ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম, এটা বলেন তো আনসার কি হবে, এটা আমি না বলি। অনারারি এর আগে আমরা একদিন পড়েছিলাম যে পেইড, মনে আছে? অনারেবল মানে হচ্ছে মাননীয়, মাননীয় স্পিকার আমার একটা মাইক দরকার, তাই না? নাকি মাননীয় মাইক আমার একটা স্পিকার দরকার, তাই না? সংসদে একবার এক সংসদ সদস্য এরকম ভুল বলেছিল। তো সেই অনারেবল হচ্ছে মাননীয়, হ্যাঁ, মাননীয় মাইক আমার একটা স্পিকার দরকার, হ্যাঁ। তো অনারেবল হচ্ছে মাননীয়। লিটারেরি শব্দের অর্থ সাহিত্যিক, হ্যাঁ, সাহিত্য সংশ্লিষ্ট কোনো বিষয়কে বলি আমরা লিটারেরি। আর অফিসিয়াল মানে হচ্ছে দাপ্তরিক। তো এখানে অনারারি বলতে আপনাদের বোঝাচ্ছিলাম যে হচ্ছে বেতন ছাড়া যে কাজটা করে, সম্মান, হ্যাঁ, সম্মানের জন্য শুধুমাত্র যে কোনো একটা পজিশনে থাকে সেটাকে অনারারি বলে। আর স্যালারিড মানে হচ্ছে যে পেইড, যেটা বেতন মানে বেতন দেওয়া হয় সেটা হচ্ছে স্যালারিড। ঠিক আছে, তাহলে এখানে এটার যেহেতু অ্যান্টোনিম চেয়েছে, অনারারি মানে হচ্ছে অবৈতনিক, যেখানে কোনো বেতন দিবে না, স্যালারিড মানে যেখানে বেতন দিবে। সো এটাই হচ্ছে আমাদের অপোজিট, অ্যান্টোনিম। তো আশা করব 17তম শিক্ষকের মধ্যে স্কুল পর্যায়ে যে 25টি কোয়েশ্চেন আছে আপনারা ভালো করে বুঝেছেন, বাসায় আবার একটু রিভিশন করবেন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসে হাজির হব। আপনাদের এখন ক্লাসগুলো হয়তো 9টায় আমি শুরু করতে পারবো না, কারণ আমার আসতে আসতে দেরি হয়ে যায়। আমরা এখন থেকে ক্লাসগুলো 9:30টায় শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 9:30টাতেই শুরু করব। আর আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু আপনাদের যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে এটা নিয়ে আমি খুবই সিরিয়াস। হ্যাঁ, কারণ অনেক শিক্ষার্থী আমাকে অনেক দিন থেকেই এই বিষয়গুলো নিয়ে বলছিল। তো আপনাদের চাহিদার কারণেই কিন্তু আমরা শিক্ষক নিবন্ধনের যে কোর্স আছে আমরা সেই কোর্সটা শুরু করছি। আমাদের নিবন্ধনের 19তম শিক্ষক নিবন্ধনের ইংরেজি কোর্স, আমরা এই নিবন্ধন কোর্সে ইংলিশের যে 25 মার্ক, এই 25 মার্কের স্কুল 2 এবং কলেজ পর্যায়ে যে সিলেবাস আছে সেই সিলেবাস পুরোটাই আমরা শেষ করব। 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব, হয়তো 2-1 দিন একটু পিছাইতে পারে, নির্বাচন আছে। যদি নির্বাচনের কারণে পিছাইতে হয় হয়তোবা 2-3 দিন পিছাইতে পারে, বাট আমি 10 তারিখে শুরু করব বলে মানে তারিখ নির্ধারণ করেছি, চেষ্টা করব এই সময়ের মধ্যেই শুরু করতে। আমাদের এই টপিকে মানে এই কোর্সে 35টির মতো ক্লাস হবে যদিও আমি বলেছি, বাট বেশিও হইতে পারে, যদি লাগে আমি আরো বেশি ক্লাস নিব।
তো এই কোর্সের ফি ৳৩৫০। আপনারা এখন কোর্সে ভর্তি হলেই একটা বেসিক ভোকাবুলারি শিট পাবেন। একটা না কয়েকটা শিট পাবেন এবং ক্লাস শুরু হওয়ার আগের এই সময়টাতে আপনি যদি একটু ভোকাবুলারিতে বেশি উইক হন, তাহলে এই সময়টার মধ্যে যদি ভোকাবুলারি গুলো পড়ে নেন, তাহলে আপনার জন্য যখন কোর্স শুরু হবে তখন অনেক বেশি সুবিধা হবে। তো যাদের দরকার, প্রয়োজন মনে করেন যে আসলে আমার শিক্ষক নিবন্ধনের যেহেতু এইবার অবজেক্টিভ পরীক্ষা হবে, এখানে প্রত্যেকটা মার্কে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যদি ইংলিশে ভালো করতে চান, কারণ এখন যদি শুধু ৪০ এ পাস করলেই হবে না। ভালো রেজাল্ট ছাড়া আসলে চাকরি হবে না। যারা সিরিয়াস আছেন, তারা চাইলে এখন থেকেই আমার সাথে এই যাত্রাটা শুরু করতে পারেন। আশা করছি ৳৩৫০ তো ৩৫ টা ক্লাস ৳৩৫০ হলে ৳১০ করে পড়ে। কিন্তু ক্লাস আরো বেশি হবে, তো ৳১০ আরও কম পড়ে। আমি আশা করি যে প্রত্যেকটা ক্লাসে আপনি এত কিছু জানবেন যে আপনার কাছে মানে জিনিসটা বার্ডেন মনে হবে না বা এই টাকাটা অপচয় মনে হবে না। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তো আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে একটু যদি শেয়ার করেন ভালো হয়। আ তারাও যদি ইংলিশ নিয়ে সমস্যায় থাকে যেন তাদেরকেও আমি একটু সহযোগিতা করতে পারি। আচ্ছা ১৯ তম আ নিবন্ধনের সার্কুলার যেকোনো সময় হয়ে যাইতে পারে। হ্যাঁ? যেকোনো সময় হয়ে যেতে পারে। আ নির্বাচন যেহেতু সামনে আছে হয়তো এর মধ্যে হয়তো আর হবে না। বাট পরে যেকোনো মুহূর্তে হয়ে যাবে। কারণ আ নিবন্ধন পরীক্ষা হয়েছে অনেকদিন হয়েছে। হ্যাঁ? আর এর মধ্যে একটা আ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ হয়ে গেল। সামনে কিন্তু মানে সুযোগ চলে আসবে। কিন্তু তখন আপনি হচ্ছে যে সাবজেক্টিভ পড়া, এগুলো পড়া সবগুলো কিছু হয়তো গুছাইতে পারবেন না। এজন্য আগে থেকে শুরু করা ভালো। আমি এজন্য নিবন্ধনের আ সার্কুলার অপেক্ষা করছি না। কারণ যদি দেখা যায় যে নতুন সার্কুলারে নতুন কোনো টপিক এড হয়েছে সেগুলো পড়িয়ে দিব। খুব বেশি একটা চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। যা সিলেবাস ছিল তাই হবে। আগে জাস্ট রিটেন হইতো বিসিএস স্পেশাল বিসিএস এ যেরকম অবজেক্টিভ হয় সবকিছু ওইরকমই হবে আরকি রিটেনের পরিবর্তে। সিলেবাস খুব একটা পাল্টাবে বলে আমার মনে হয় না। আ যদিও পাল্টায় সেটাও খুব হয়তো উম কিছু হয়তোবা এড হইতে পারে বা কিছু বাদ হইতে পারে। সর্বোচ্চ এটাই হবে। এর বেশি কিছু হবে না। তো আমি আসলে আ আ দেখলাম অনলাইনে অনেকে নিবন্ধনের কোর্স ফি অনেকে আছে যে ৳১৪০০, ৳১৫০০, ৳১,০০০ এরকম নিচ্ছে। আমি আসলে এত টাকার জন্য না। এটা আসলে আমি ফ্রিতেই তো নিবন্ধনের কোর্স মানে করিয়েছি গত ২ বার। তো এইবার আসলে ফিটা নেয়ার কারণ হচ্ছে আমি কিছু সিরিয়াস স্টুডেন্ট চাই। যারা একটু অর্থ খরচ করবে, প্লাস ঠিকঠাক মতো পড়াশোনা করবে। সবকিছু ফ্রিতে দিলে আসলে মূল্যায়ন হয় না। হ্যাঁ? এজন্য আসলে এইবার আর নিবন্ধনে ফ্রি কোর্স করাবো না। সো আমি আমি মনে করি যে যারা আ এত মানে চাকরির আবেদন করে এত খরচ করে ৳৩৫০ আমার মনে হয় না যে তাদের জন্য খুব বেশি বার্ডেন হবে। আশা করছি। আপনাদের কি মনে হয়? তো ঠিক আছে। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আর যদি বলার না থাকে আমরা আজকের মতো শেষ করি। মাসুর ভাই ছিলেন আজকে, রুনা আপুকে সব জায়গায় পাই। রুনা আপু অনেক সিরিয়াস এইবার মনে হচ্ছে। ফোরকান ভাই আছেন দেখা যায়। হ্যাঁ? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। আমি আর কোনো মন্তব্য আপনাদের পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।